Some big volcanic explosion, gigantic earthquake, asteroid. At least in the nuclear case, you've got to say we take it quite seriously. We budget a lot of money, have a lot of people who think about nuclear deterrence, and I'm very glad that work's being done, and I rate the chance of a nuclear war in my lifetime as being fairly low. I rate the chance of a widespread epidemic far worse than Ebola in my lifetime is well over 50%. Today, the greatest risk of global catastrophe doesn't look like this. Instead, it looks like this. If anything kills over 10 million people in the next few decades, it's most likely to be a highly infectious virus rather than a war. Not missiles, but microbes. Now, part of the reason for this is that we've invested a huge amount in nuclear deterrence, but we've actually invested very little in a system to stop an epidemic. We're not ready for the next epidemic. ফাটি যাবে, ঠিক ফাটি যাবে। হাড়িতে না ফাটুক, গাড়িতে ফাটি যাবে। ফাটি যাবে, কড়াইতে না ফাটুক, লড়াইতে ফাটি যাবে। কি? নকডাউন। Healthcare workers abused, chased, pelted with stones and injured. India still coming to terms with the horror of what you're looking at here. এই জায়গাটা সাধারণ মানুষকে বুঝতে হবে যে ডাক্তার এবং স্বাস্থ্যকর্মীরা সবকিছু ছেড়ে ছুড়ে শুধু মানুষের কথা ভেবে আজকে তাদের জীবন বিপন্ন করে এই রোগীর চিকিৎসা করছেন। মানুষকে বুঝতে হবে যে ডাক্তাররাও মানুষ, তারা ভগবান নন। আমি ডাক্তার, আমি ডাক্তার, আমি ডাক্তার, আমি MBBS নানা FRCS আছে A to Z ডিগ্রি ঝোলাতে। ফালতু বাতেলা মেরে জোটেনি সেগুলো দাদা হয়েছে অনেক রাত পড়তে। আমি ডাক্তার, আমি ডাক্তার, আমি ডাক্তার, আমি ডাক্তার। ডাক্তার মানে সে তো মানুষই হয়, স্বার্থ জন্ম দেয় ভগবান। গিরগিটি শিল্পী একই তো না, কিন্তু দুটোই বদলায় রং। জাত তুলে গালাগাল শিল্প না কোনোদিন, গিরগিটির বোঝা দরকার। আমি ডাক্তার, আমি ডাক্তার, আমি ডাক্তার, আমি ডাক্তার। এই যে ধরুন, অনেকেই ভাবছেন যে সত্যি তো লকডাউন হয়ে গেল, দেশের অর্থনীতি প্রায় স্থগিত, স্তম্ভিত। মরক মরক
তাদের ক্ষেত্রে তো আরও পোয়াবারও যে তারা বলবেন যে উৎপাদন কম হচ্ছে, উৎপাদন থমকে গেছে, ফলে শ্রমিকদের ছাঁটাই করি এই মৌকায়। संकट हरण मंगल मूर्ति আজকের যিনি কর্মচ্যুত শ্রমিক বা কর্মচ্যুত কৃষিজীবী, কর্মচ্যুত যে কোনো মানুষ হবেন, তিনি যেহেতু উপার্জন তার থমকে গেছে, সেই উপার্জনের ফলে তিনি তার পরিবারকে সেই যথোপযুক্ত পুষ্টি খাদ্যদ্রব্যের মাধ্যমে পৌঁছতে পারবেন না। তাহলে এই জেনারেশনটাই, এই যে পিরিয়ডটা, এই যে প্রজন্ম, এই সময় অনেক গর্ভবতী মহিলা থাকবেন, তাদেরও কতটা পুষ্টি পৌঁছবে? কারণ সবাই তো অট্টালিকায় থাকেন না। ভারতের ভবিষ্যতের যে নাগরিক, তার পুষ্টির কতটা, তার শারীরিক প্রতিরোধ ক্ষমতার কতটা বিকাশ ঘটবে, ভবিষ্যতের ইনফেকশন, ভবিষ্যতের সংক্রমণের সঙ্গে লড়াই করার জন্য, সেটাও একটা বিশাল প্রশ্নচিহ্নের মধ্যে দাঁড়াবে। স্বাস্থ্য খাতে বাজেট বাড়াতে হবে। অস্ত্রের ঝনঝনি নয়, রকেট নয়, লঞ্চার নয়, বোম নয়, যুদ্ধ খেলা নয়। এই কদিন আগেই আমি এক বন্ধুর কাছে শুনলাম তার এক নিকট আত্মীয়া কোভিডে আক্রান্ত। জ্বর গায়ে প্রথমে বেসরকারি হাসপাতালে ভর্তি, তারপর সেখান থেকে সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অ্যাম্বুলেন্সে করে সরকারি হাসপাতালে পৌঁছে দিয়ে বলা হয়েছে, এবার সামনে যে বেডটা খালি পাবেন সেখানে শুয়ে পড়ুন, তারপর সময় মতো ডাক্তার নার্স এসে আপনাকে দেখে যাবে। ভদ্রমহিলা ডায়াবেটিক, সঠিক ডোজের ইনসুলিনটা পেতে তাকে যথেষ্ট বেগ পেতে হয়েছে। কি করা যাবে? তার বাড়ির লোকেরা শেষ পর্যন্ত কোনো রাজনৈতিক নেতাকে ধরে তারপর সেই সরকারি হাসপাতাল থেকে আবার অন্য এক বেসরকারি হাসপাতালে তাকে পাঠিয়েছে। এখন উনি আইসিইউতে, অবস্থা কিছুটা ভালোই। কিন্তু আমরা যারা সমাজের মাধ্যমিক স্তরের মানুষ, একেবারে সাধারণ, তারা বিপদে পড়লে কোন রাজনৈতিক নেতার কাছে যাব? সামাজিক দূরত্ব বজায় রেখে আমরা ঘরে আছি। সামাজিক দূরত্ব নয়, দরকার শারীরিক দূরত্ব, শারীরিক নৈকট্য এড়িয়ে চলা। অন্য একটা সংশয়ে আমরা দীর্ণ হচ্ছি। আমার একটা পুরনো রোগ আছে, হঠাৎ যদি সেটা মাথা চাড়া দিয়ে ওঠে, তখন আমি কি করব? কোথায় পাবো পরিষেবা? প্রথমত হাসপাতালগুলোতে সাধারণ রোগী যারা, করোনা নয়, জ্বর, সর্দি, কাশি, স্ট্রোক হলো, কোমরে ব্যথা, ডায়াবেটিস, হাইপারটেনশন, এদের চিকিৎসা হচ্ছে না, মানে ডাক্তার দেখতেই চাইছে না হাসপাতাল। আর পাড়ায় যে জেনারেল প্র্যাকটিসের ডাক্তারবাবুরা প্রায় বেশিরভাগই সব বন্ধ রেখেছে। হঠাৎ করে যদি কারো পা ভেঙে যায়, হাসপাতালে গেলে তার হার্ট সেটিং করার কোনো ব্যবস্থা নেই। তাকে বলা হয়েছে যে আপনি 7 দিন পরে আসুন, এখন ডাক্তারবাবু নেই। এরকম নানা অসুবিধার মধ্যে মানুষ পড়ছে। কিন্তু এতটা আতঙ্কিত হওয়া উচিত নয়। যেমন দূরত্ব বজায় রেখে, মাস্ক পরে, স্যানিটাইজার ব্যবহার করে দেখা যায়। আমি তো গত 1 মাসের উপর এইভাবেই রোগী দেখছি।
কোনো বিপদ আমার এখনো অবধি হয়নি, তবে সাবধানতা অবশ্যই অবলম্বন করা উচিত। সংক্রমণের সম্ভাবনা এত বেশি কারণ এটা ধরুন খুব অকিঞ্চিতকর, অথচ আমাদের নিত্য নৈমিত্তিক যে ব্যবহার্য জিনিসপত্র, পোশাক আশাক, ডোর বেল, দরজার হ্যান্ডেল, নব, গাড়ির স্টিয়ারিং, এই সমস্ত জায়গায় সেই ফোমাইটসগুলোয় এর ড্রপলেটগুলো এতক্ষণ ধরে, অনেক সময় ধরে বেঁচে থাকে, যার ফলে দ্বিতীয় যে ব্যক্তি, যিনি আপাতভাবে সুস্থ ব্যক্তি, তিনি ওটাকে ছুঁলে ওটার মাধ্যমে সংক্রমিত হয়ে যাচ্ছেন। এখন হলেই যে তিনি মারা যাবেন তা নয়, কিন্তু এই ক্ষেত্রে ফিজিক্যাল ডিস্টেন্সিং, নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়া বা অ্যালকোহল বেস স্যানিটাইজার দিয়ে হাত ধোয়া, জায়গাগুলো পরিষ্কার রাখা, মাস্কের ঠিকঠাক ব্যবহার, এই প্রত্যেকটা জিনিসই অতীব গুরুত্বপূর্ণ। কোনো জিনিসটাই লঘু করে দেখার ব্যাপার নয়। অ্যাসিমটোম্যাটিক ক্যারিয়ার, অর্থাৎ তাদের শরীরে এই অসুস্থতার লক্ষণ নেই, এটা অধিকাংশ ভাইরাল ইনফেকশনের ক্ষেত্রেই খুব স্বাভাবিক ঘটনা, করোনা বলে আলাদা কিছু নয়। কিন্তু এই অ্যাসিমটোম্যাটিক ক্যারিয়ার্স যারা, তারা যদি এমন কাউকে সংক্রমিত করেন, ইনফেকশনটা, ভাইরাসটা তার শরীর থেকে এমন কারোর শরীরে গেল যিনি বয়স্ক, যার শরীরে অন্যান্য কোমরবিডিটিস রয়েছে, অর্থাৎ ডায়াবেটিস, হাইপারটেনশন বা হার্টের অসুখ, অথবা ফুসফুসের দীর্ঘমেয়াদী অসুখ, সিওপিডি, অথবা তিনি যে কোনো কারণেই তার শরীরের প্রতিরোধ ক্ষমতা বা যেটাকে ইমিউনিটি বলে, সেই ইমিউনিটিটা কম্প্রোমাইজড, প্রতিরোধ ক্ষমতা কম, তাহলে তাদের ক্ষেত্রে এই ইনফেকশনটাই প্রাণঘাতী হয়ে উঠতে পারে। অকারণে আতঙ্কিত হচ্ছেন, ভয় পাচ্ছেন, এর পেছনে ফেসবুক, হোয়াটসঅ্যাপের চণ্ডীমণ্ডপ কিছু কম দায়ী নয়। ফেক নিউজ, ভ্রান্ত খবর, ভুল খবর, গুজব ছড়ানো, এগুলোও দায়ী। সেগুলোর হাত থেকে বাঁচবার উপায় নিজের চারধারে একটা বর্ম তৈরি করে নেওয়া, বিচার বিশ্লেষণ করা। করোনা ভাইরাসের মৃত্যু হার সেটা কিন্তু যে খুব বেশি সেরকম নয়। ধরুন এর থেকে যক্ষ্মায় অনেক বেশি লোক নিঃসন্দেহে মারা যান, বা অন্যান্য অনেক অসুখেই মারা যান, অন্যান্য অনেক ইনফেকশনে, ব্যাকটেরিয়াল ইনফেকশনে মৃত্যুহার অনেক বেশি। মিথ্যে, অতি মিথ্যে, পরিসংখ্যান, মিথ্যে, অতি মিথ্যে, পরিসংখ্যান। গত 12 তারিখে হিন্দমোটর জনতা রোডে রঞ্জন কুমার ঘোষ ভদ্রলোকের ওই দিন ঠিক বিকেলবেলা 3:15 নাগাদ মাইল্ড হার্ট অ্যাটাক হয়। তারা সঙ্গে সঙ্গে ব্যবস্থা করে হসপিটালগুলো নিয়ে যাওয়ার। লোকাল যে নার্সিংহোমগুলো ছিল, বিভিন্ন নার্সিংহোমে ঘুরেছে, গায়ে জ্বর ছিল, 99 জ্বর ছিল, কিন্তু নার্সিংহোমগুলোতে কোনো রকম ওষুধপত্র, এমার্জেন্সি কোনো ওষুধ ইঞ্জেকশন না দিয়েও ভর্তি তো নেই না, ফিরিয়ে দেয়। একই কথা বলেছে প্রত্যেকটা নার্সিংহোমে, যে বেলেঘাটা আইডি থেকে ক্লিয়ারেন্স নিয়ে আসতে হবে, যে করোনা হয়নি, তাহলেই নেওয়া হবে। এইভাবে ফিরে গিয়ে যখন তারা হতাশ হয়ে যায়, তারপরে চলে যায় একে একে বড় বড় নার্সিংহোমগুলো, বড় বড় হসপিটালগুলোতে, সেখানেও একই কথা বলা হয়। ভদ্রলোককে কোনো জায়গাতে একটা ইঞ্জেকশন অথবা ওষুধ কোনো জায়গায় কোনোভাবে এমার্জেন্সিভাবেও দেওয়া হয়নি। সত্য, সত্য, কি অমানবিক ব্যাপার! সত্য। এই অবস্থায় ছেড়ে দেওয়া হয়। তারা তখন সেই অ্যাম্বুলেন্স করে ফিরে আসে লোকালে। এবার একটি ডাক্তারের সাথে কথা বলেন তার এলাকায়। কথা বলার পরে তিনি বলেন, ঠিক আছে নিয়ে আসুন, আমি দেখছি। কিন্তু যখন ওখান থেকে চলে আসার পর বালিতে আস্তে আস্তে বালি ছাড়িয়ে উত্তরপাড়া যখন ঢোকে, তখন গাড়িতে তিনি শেষ কথা তার মেয়েকে বলেন, আমার এই শেষ সময় তো কেউ আমাকে হসপিটালে নিল না, কেউ আমার পাশে রইল না, আমাকে ফেরাতে পারলি না। উনি গাড়িতে আস্তে আস্তে মারা যান। বম বম বম। আমরা যারা মফস্বল শহরে বাস করি, এখান থেকে রোগী নিয়ে যেতে কলকাতায় প্রচুর টাকা গাড়ি ভাড়া দিতে হচ্ছে। তারপরে হচ্ছে কিনা যে রক্তের সংকট দেখা দিয়েছে, হসপিটালের ব্লাড ব্যাঙ্কগুলোতে রক্ত নেই। এই অসুবিধার মধ্যেতে লকডাউন পিরিয়ডেতে 20,000 টাকায় যে অপারেশন হয়, 1,80,000 টাকা করে তার দর হাঁকা হচ্ছে। স্বভাবতই মানুষ নানা সংকটের মধ্যে রয়েছে। আমি মনে করি যে সরকার যদি ঠিকভাবে পদক্ষেপ নিত, তাহলে এই কঠিন পরিস্থিতির মধ্যে আমাদের পড়তে হতো না। 100 টাকা যদি জাতীয় আয় হয়, 1 টাকা
সরকারি স্বাস্থ্যে খরচা হয়। 100 টাকা যদি জাতীয় আয় হয়, 1 টাকা সরকারি স্বাস্থ্যে খরচা হয়। ক্যান্সার রোগী মরে, ওষুধের দাম বাড়ে, সমাজের মাথারা থোড়াই কেয়ার করে। রাজনীতি চলে আজ ধর্ম লড়াই নিয়ে, বাদ দিয়ে স্বাস্থ্যের অধিকার। আমি ডাক্তার। আমাদের দেশে সরকারি স্বাস্থ্য ব্যবস্থাকে পঙ্গু করে অন্তত 3 দশক 3.5 দশক ধরে কর্পোরেট সংস্থাগুলোকে স্বাস্থ্যের প্রায় 70% তুলে দেওয়া হয়েছে কর্পোরেট সংস্থাগুলোর হাতে। কর্পোরেট সংস্থাগুলো সারা বছর জুড়ে তারা শুধুমাত্র যে উচ্চবিত্তদের করে তা না, নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত মানুষকে পথে বসায়, তাদের ঘটিমাটি বিক্রি করে বেশিরভাগ সময় চিকিৎসা করাতে হয়। অথচ এই ক্রান্তিকালে, এই বিপদের দিনে এই কর্পোরেট সংস্থাগুলো কিন্তু একেবারেই পেছনের সারিতে। যারা লড়াই করছেন, অগ্রণী সৈনিকরা সবই সরকারি ক্ষেত্রটিতে আছেন এবং সরকারি ক্ষেত্রটিতে শত অপ্রতিকূলতা, শত বাধা বিপত্তি অগ্রাহ্য করে সরকারি ক্ষেত্রের চিকিৎসকরা, স্বাস্থ্যকর্মীরা লড়াই করে চলেছেন এবং ভারতবর্ষের করোনা অতিমারিতে যতটুকু যা কাজ হচ্ছে, যতটা নিয়ন্ত্রণে এখনো পর্যন্ত রয়েছে, তার পুরোটার দায় দায়িত্ব বা পুরোটার দায় দায়িত্বই সরকারি চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের হাতে রয়েছে। কিছুকাল আগে পর্যন্ত যখন আমরা আমাদের ছোটোখাটো জ্বর, সর্দি, কাশি, হাঁচি, পেট ব্যথা, এসব সাধারণ ছোটোখাটো রোগ নিয়ে আমরা অহরহ হসপিটাল অথবা ডাক্তারদের কাছে দৌড়ে যেতাম। কিন্তু করোনা ভাইরাস অ্যাটাক করার পরে আমরা কিন্তু হাসপাতালে যেতে পারছি না, কারণ আমাদের মনে একটা ভয় আছে। সাধারণ ডাক্তারের কাছেও যাচ্ছি না কিন্তু কিছু দেখাতে, এই ছোটোখাটো রোগের জন্য। তাহলে প্রশ্ন জাগে, আমাদের শরীরের ইমিউনিটি বেড়ে গেল? সেটা আরেকটা দিক যে ছোটখাটো অসুখে মানুষ ডাক্তারের কাছে যাচ্ছে না, তার মানে ওষুধ ছাড়া, ডাক্তার ছাড়াও ছোটখাটো সমস্যাগুলো মিটিয়ে ফেলা যায়। এটা নিশ্চয়ই অনেকের হয়তো উপলব্ধি হচ্ছে যে ওষুধ নির্ভরতা সেটা হয়তো ভবিষ্যতে কমবে বা মানুষ বুঝতে পারছে। আরেকটা বিষয় সারা পৃথিবীতে উঠে আসছে, সেটা হলো এই যে ভাইরাস বা এই ধরনের রোগ তো হবেই, মানুষের সাধারণ যে রোগ প্রতিরোধ ক্ষমতা যেটা আমাদের প্রকৃতি আমাদের দিয়েছে সেটাকে বাড়াতে হবে। তার জন্য জীবনযাপনের পরিবর্তন, বিভিন্ন খাদ্যাভ্যাস এবং রোগের বিরুদ্ধে সংগ্রামে পৃথিবীর বহু দেশেরই ট্র্যাডিশনাল যে অভিজ্ঞতাগুলো আছে সেগুলোকে ব্যবহার করার দিকে মানুষ আবার ঝুঁকছে, ভাবনা চিন্তা হচ্ছে, এটাও খুব ভালো লাগছে। কিছু গবেষণায় দেখা যাচ্ছে যে বিসিজি ভ্যাকসিনেশন বা ওরাল পোলিও ভাইরাস এই ভ্যাকসিন এই কোভিডের ক্ষেত্রে প্রতিরোধের ক্ষেত্রে সহায়ক হচ্ছে। এখন এই ইমিউনাইজেশন সেটা কার দায়িত্ব? রাষ্ট্রের দায়িত্ব। এখন রাষ্ট্র যতক্ষণ ওয়েলফেয়ার স্টেট থাকে ততক্ষণ সে তার প্রত্যেক শিশুকে এই স্বাস্থ্যের দায়িত্ব নিতে তার দায়বদ্ধতা থাকে। আমাদের দেশে সবাই জানেন, নতুন করে বলার কিছু নেই যে আমাদের দেশে স্বাস্থ্য খাতে যে জাতীয় আয়ের যে কত শতাংশ ব্যবহৃত হয়, তুচ্ছাতিতুচ্ছ শতাংশ ব্যবহৃত হয়। আমাদের বুঝতে হবে যে 1.3% স্বাস্থ্য বাজেটের পাশাপাশি অস্ত্র বাজেট, প্রতিরক্ষা বাজেট, এটাই আমাদের মূল সমস্যার কারণ। এই সমস্যার জায়গাটাতে দাঁড়িয়ে আজকে যে স্বাস্থ্যকর্মীরা, চিকিৎসকরা, সরকারি স্বাস্থ্যকর্মী, চিকিৎসকরা অগ্রণী ভূমিকা নিচ্ছেন আজকের এরকম একটা যুদ্ধে, সেই স্বাস্থ্যক্ষেত্রকে আরও বেশি রসদ দেওয়া দরকার, আরও বেশি টাকা পয়সা জোগানো দরকার। আমরা মালিককে বিজ্ঞান বুঝিয়ে সামাজিক আন্দোলন করে মালিককে হয়তো তার মানসিকতা পরিবর্তন করতে পারা যায় না বা পারি না হয়তো তার চরিত্রের ক্ষেত্রে, কিন্তু রাষ্ট্রের চরিত্র আমরা পাল্টাতে পারি। সে ভোটের মাধ্যমে বলুন, সেটা আন্দোলনের মাধ্যমে বলুন,
ডায়ালগের মাধ্যমে বলুন, সেটার একটা জায়গা বলে আমি মনে করি। এখন সেইটা হলে রাষ্ট্রকে তার দায়িত্বের কথা, ওয়েলফেয়ার স্টেটের, কল্যাণমূলক রাষ্ট্রের তার নাগরিকের প্রতি দায়িত্বের কথা, দায়বোধের কথা বারবার আমাদের মনে করিয়ে দিতে হবে। শিক্ষা স্বাস্থ্য সব জাতির মেরুদণ্ড। পাড়ায় পাড়ায় মদের দোকানের চেয়েও কমিউনিটি ক্লিনিক বেশি দরকার, সরকারি পদোন্নতায় প্রিভেন্টিভ ক্লিনিক বেশি দরকার। সাধারণ মানুষের করের টাকায় আরও বেশি অর্থের যোগান চাই। যদি এটা সম্ভব হয় কোনো দিন, যদি আমরা স্বপ্নও দেখি যে এটা ভারতবর্ষে কোনো দিন সম্ভব হবে, তবেই সাধারণ মানুষের স্বাস্থ্য আমার অধিকার আমরা বলতে পারবো। তা নইলে আমরা যে তিমিরে আছি সেই তিমিরে পড়ে থাকবো না, আরও অনেক অনেক বেশি তিমিরে গিয়ে পৌঁছে যাব। এগুলো ভাববার সময় আসছে। সেটার জন্য প্রতিবাদ করতে হবে, সেটার জন্য প্রতিরোধ তৈরি করতে হবে, সেটার জন্য দরকার হলে রাস্তায় নামতে হবে। চাল চাল, ডিম ডিম ডিম, কাজ 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 কাজ, সম্মান 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 সম্মান। মার্কেট, বাজার সর্বস্ব যে অর্থনীতি এবং তার দ্বারা তাড়িত হয়ে তার যে অভিযাত্রা, উন্নয়নের নামে মানুষকে উৎখাত করা, জমি জঙ্গল নদী পাহাড় সব কিছুর ওপর যে একটা উগ্র আধিপত্য কায়েম করা, সেই যে লোভ, অর্থাৎ কোনটা মানুষের প্রয়োজন কোনটা বিলাসিতা তার পার্থক্যটা ক্রমশ মুছে ফেলে এই গ্রহের ওপর তার ওপর যে তার দূষণ বাড়িয়ে ফেলছি আমরা, অন্যান্য প্রাণীর অস্তিত্বকে বিপন্ন করে ফেলেছি আমরা, এগুলো সবই উন্নয়নের নাম করে হয়েছে। তো আজকে দাঁড়িয়ে কিন্তু সেই উন্নয়নের সংজ্ঞাটা একটা এই যে ভোগবাদী সর্বস্ব, যে বাজারমুখী, বাজার কেন্দ্রিক, বাজার সর্বস্ব যে পুঁজির, তার যে পুঁজি নিয়ন্ত্রিত, যেখানে মানুষ একটি উৎপাদক, তার বাইরে আর কিছুই নয়, সেই জায়গাটায় বোধহয় ভবিষ্যতের পৃথিবী একটা প্রশ্নচিহ্ন তুলে দিচ্ছে ভবিষ্যতের পৃথিবীর সামনে। এইটা একটা কিন্তু অন্য দিক। আমি বলছি না যে সবাই অরণ্যবাসী হয়ে যাবেন, এরকম নয়, কিন্তু কোথাও মানুষ বুঝতে শিখবেন যে কোথায় থামতে হয়, কোন জায়গায় নিয়ন্ত্রণের প্রশ্ন, অর্থাৎ নীতি নয় পরিমিতির প্রশ্ন। এই জায়গাটা কিন্তু এই করোনা খুব সামনে আমাদের সবার সামনে তুলে এনেছে, এই বিপর্যয়টা।